বিসমিল্লাহির রহমানির রহিম। ফারজাদ তালিম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ষষ্ঠ সপ্তাহের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট তৃতীয় নির্ধারিত কাজ করার জন্য আমি উপস্থিত হয়েছি। মোহাম্মদ সালমান হোসেন। আমার পরিচয় দেওয়ার কিছু নেই, আমি আমার এখানে পরিচয় দিয়েছি, এখানে দেখে কমেন্ট করব। তাহলে পরিচিতি পর্ব আমরা খুব দ্রুত শেষ করে নিব, কারণ আমাদের সময় খুব কম, সামনে অনেক পরিষ্কার কাজ আছে। আমরা এখানে পরিচয় দেখে নিলাম, পরবর্তী কাজ দেখো। আজকে আমি উপস্থিত হয়েছি কি বিষয় নিয়ে তোমরা কিন্তু অবশ্যই দেখে বুঝতে পারবে। তারপরে দেখো, আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের কভার পেজটা এখানে তুলে এনেছি। দেখো, তুলে আনার সাথে সাথে কিন্তু আমি বুঝতে পারছি আজকে আমার বিষয়টা কি এবং কি কাজ নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু একটু দেখবে এবং দেখে শিখতে পারবে। তারপরে আমরা একটু দেখি, এটা কিন্তু জাবেদা চায় না। আমরা কি জানি জাবেদা থেকে খতিয়ান, খতিয়ান থেকে রেয়ামিল থেকে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয়। আমি যদি ভালো জাবেদা পারি তাহলে আমি অবশ্যই খতিয়ানকে ভালো করতে পারবো। যদি আমি জাবেদা ভালো না পারি বা ভালো না জানি তাহলে কিন্তু আমার খতিয়ানে মানে 100% হবে কিনা আমার মধ্যে সন্দেহ থেকে যাবে। তাই এই জাবেদা যদিও তোমার প্রশ্নে না চেয়েছে, আমি এটাকে তোমাকে শেখানোর জন্য প্র্যাকটিস করে দিয়েছি বা ব্যবহার করেছি। দেখো, ক নম্বর প্রশ্নে আছে, প্রথম 1 তারিখে নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো। তাহলে মালিক যা দিল তাই তো মূলধন। তাহলে আমার ব্যবসার বৃদ্ধি পেল কি? নগদ টাকা। তাই আমি এখানে লিখেছি নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। 5 তারিখে দেখো, পণ্য বিক্রয় ধারে 1,30,000 টাকা। ধারে যেহেতু পণ্য বিক্রি করেছি, এই টাকাটা আমার অবশ্যই পাবো, কিন্তু আজকে না হয় কালকে, কালকে না পরশু এটা বাকিতে বিক্রি করেছি। বিক্রি করলে টাকা পেয়েছি, তাহলে টাকা পাবো। টাকা পেতে হলে কি করতে হবে? তাহলে আমার দেখো, বিক্রি করলে আয় হয়, যেটা আমার সম্পদ। একদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে সম্পদ আয় বৃদ্ধি পেয়েছে। তাই দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 20 তারিখ ব্যবসার প্রয়োজনে আরো কিছু মূলধন আনা হয়েছে। তাহলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখন আমার একটু খেয়াল করতে হবে, আমি নিচে লিখে দিয়েছি। দেখো, এই জাবেদা থেকে কি কি নাম আমি শনাক্ত করব, কি কি হিসাব শনাক্ত করব, সেই হিসাবগুলোর নাম কিন্তু আমি ভেরিফিকেশন করছি এখানে। দেখো, এখানে নগদ থেকে নগদান, তারপরে মূলধন, তারপরে পেয়েছি দেনাদার, তারপরে পেয়েছি বিক্রয়। এখন প্রশ্ন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে নগদান আমার আছে না, এই নগদান যতবারই থাক তার জন্য একবারে শিরোনাম হবে। মূলধন যতবারই থাক, যতই ব্যবহার হোক না কেন, একবারই শিরোনাম হবে। দেনাদার যতবারই থাক না কেন, একবারই শিরোনাম হবে। বিক্রয় যতবারই থাক না কেন, শিরোনামটা খতিয়ানের শিরোনাম হবে একবার। তাহলে আমরা পরবর্তী দেখি কি হয়েছে। দেখো, এখানে আমার প্রশ্নে শ্রাবন্তী ট্রেডার্স আমার প্রশ্ন, শ্রাবন্তী ট্রেডার্স খতিয়ান চলমান জেড স্টক আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি কি চলমান জেড স্টক। তো প্রথমে ছিল 1 নম্বরে নগদান, এই পাশে লিখেছি হিসাবে কোড নং। আর নির্ধারিত একটা স্টক, এটা খতিয়ান চলমান জেড স্টকের জন্য তারিখ, বিবরণ, যা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জেড। এখন এখানে যা পৃষ্ঠা, প্রিয় শিক্ষার্থী বন্ধু একটু পিছনে যাই। দেখো, আমরা যখন জাবেদা করছি তখন লিখেছি খতিয়ান, আর এখানে লিখেছি কি জাবেদা। তাই বুঝতে হবে এখানে যত লেনদেনে আসুক না কেন, জাবেদা থেকে স্থানান্তর হয়েছে। কোথায় থেকে? অবশ্যই বলতে পারবে জাবেদা থেকে। তাহলে এখানে জাবেদা, প্রথম লেনদেনটা কি ছিল? জাবেদা ছিল নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখন নগদ বইয়ের শিরোনাম হচ্ছে নগদ, এখন তার বিপরীত হিসাবে নামটা লিখতে হবে। নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। 1 তারিখে টাকা, যার টাকা তারই লিখতে হবে। নগদান ডেবিট ছিলাম, টাকাটাও ডেবিটে লিখেছি, পূর্বে কোনো টাকা নাই, তাই যে ডেবিট ডেবিটই। এবার আসো 10 তারিখ, সরি 1 তারিখে আবার দেখো নগদান হিসাব, জাবেদা ছিল নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব, তাহলে নগদানের বইতে যদি মূলধন লিখি তাহলে মূলধনের বইতে কি লিখবো বলো তো দেখি? অবশ্যই নগদান লিখবো। দেখো, মূলধন ক্রেডিট ছিল, টাকাও ক্রেডিট ছিল, পূর্বে যা ছিল আমিও তাই লিখেছি। এবার পরের লেনদেন দেখো, পরের লেনদেন ছিল ধারে পণ্য বিক্রয়। জাবেদাটা কি ছিল? জাবেদা ছিল দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, যা পরবর্তী প্রফিটসে আছে। দেখো কি আছে এখানে? দেনাদার হিসাব আর হলো বিক্রয় হিসাব, একই সব। দেখো এখানে 5 তারিখে
ধারে পূর্ণ বিক্রয়, তাহলে জাবেদা ছিল দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমি দেনাদার বইতে লিখছি বিক্রয়, টাকাটা দেনাদার টাকা ডেবিট ছিল ডেবিটে লিখেছি, জেরেও ডেবিটে লিখেছি। আবার বিক্রয়তে দেখি, বিক্রয় বইতে 5 তারিখে দেনাদার বিক্রয় বিপরীত ছিল দেনাদার, কিন্তু বিক্রয় টাকাটা ছিল কোথায়? ক্রেডিটে, আমি টাকাটা ক্রেডিটে লিখেছি পূর্বে যা তাই। এবার দেনাদার হতে টাকা আদায়, কোথায় থেকে টাকা আদায়? দেনাদার হতে, তাহলে জাবেদাটা কি? নগদ হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তো এখন দেখো 10 তারিখ দেনাদার, জাবেদা ছিল নগদ হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। দেনাদার ডেবিট ছিল, আমি টাকাটাও ডেবিট বসেছি। এখানে একটা প্রশ্ন আমার জানার বিষয় বা শেখানোর বিষয়। এখন আগে 50,000 টাকা পেলাম ডেবিটে, এখনো 50,000 টাকা পেয়েছি ডেবিটে, সরি 1 লাখ টাকা পেয়েছি ডেবিট। যদি এক ধরনের হয় বা এক পদ হয় তাহলে যোগ, আর বিপরীত হলেই বিয়োগ। যদি এই টাকাটা ক্রেডিটে বসতো তাহলে আমি এখান থেকে বিয়োগ করতাম, যেহেতু পূর্বেও ডেবিট নতুনেও ডেবিট, তাই পূর্ব যোগ নতুন, আমি কি বলতে পারি? পূর্ব যোগ নতুন। এবার দেনাদার কোথায় আছে দেখি, দেখো দেনাদার 10 তারিখ জাবেদা ছিল নগদান হিসাব ডেবিট, দেনাদার ক্রেডিট। আমি দেনাদারের বিপরীত লিখছি নগদান, টাকাটা দেনাদার ক্রেডিট ছিলাম ক্রেডিটে লিখছি। এই যে একটু আগে যে কথাটা বলেছি একটু খেয়াল করে দেখো মনে আছে কিনা। দেখো এক জাতের হলে যোগ, 2 জাতের হলে বিপরীত হলেই বিয়োগ। পূর্বে টাকা কোথায় ছিল? 1,30,000 টাকা ডেবিট, কিন্তু নতুন তারিখে 5 তারিখের পরে 10 তারিখ নতুন হচ্ছে লেনদেন, 10 তারিখে আসছে ক্রেডিটে, তাই 1 লক্ষ থেকে 1,30,000 থেকে 1 লক্ষ বাদ দিলে থাকে 30,000। তাহলে আমি আবারও নিশ্চিত করে বলতে পারি, যদি ডেবিট ডেবিট যোগ, ক্রেডিট ক্রেডিট যোগ, ডেবিট ক্রেডিট বিয়োগ, বিপরীত। এবার 20 তারিখে বলছে অতিরিক্ত মূলধন, এটা কোথায় ছিল? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। দেখো 20 তারিখ অতিরিক্ত মূলধন 20,000 টাকা, তাহলে পূর্বে কত ছিল? 1,50,000 যোগ 20,000, তাহলে 1,70,000 টাকা। এটা দেখা কোথায় ট্রান্সফার করেছি? মূলধন হিসাব। দেখো নগদান হিসাব মূলধন কোথায় ছিল? ক্রেডিটে, ক্রেডিটে 50 যোগ 70 মানে 50,000 যোগ 20,000 হয়েছে 70,000। তাহলে একটু আগে বলছিলাম ডেবিটে ডেবিটের যোগ, ক্রেডিটে ক্রেডিটের যোগ, ডেবিট ক্রেডিট যোগ। কথাটা কিন্তু সবসময় মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমার খনন প্রশ্ন সমাপ্ত। খনন প্রশ্নে কি বলেছে দেখি, খনন প্রশ্ন দেখো আমি চিত্রটাকে দেখিয়ে যাই, তারপর বিস্তারিত আলোচনা করব। অঙ্কটা আমি এখন সমাধান করে রেখেছি, সময়ের প্রয়োজনে অনেক সময় দরকার হয় এগুলা বোর্ডে লিখতে গেলে। দেখো এখানে আমি একটি শর্টকাট বর্ণনা করি, বলছি কি জেরিন এন্টারপ্রাইজের 2 ঘরা নগদান, নগদান বই 2 ঘরা। আমি 1 ঘরা বলতে কি, 2 ঘরা বলতে কি, 3 ঘরা বলতে কি, বহু ঘরা বলতে কি বুঝি, আমি এখানে একটু ব্যাখ্যা করে নেব। 1 ঘরা নগদান, 2 ঘরা নগদান, 3 ঘরা নগদান, বহু ঘরা বা খুচরা নগদান। 1 ঘরা অর্থাৎ টাকার কলাম থাকবে 1টা, 2 ঘরা মানে টাকার কলাম থাকবে 2টা উভয় পক্ষে, 3 ঘরা টাকার কলাম থাকবে 3টা, বহু ঘরা 4 হিসাবে একাধিক টাকা থাকবে। তাহলে আমরা দেখি তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, প্রত্যেক পৃষ্ঠা নগদ টাকা, ব্যাংক টাকা, তারিখ, প্রদান, ভাউচার নং, প্রত্যেক পৃষ্ঠা নগদ টাকা, ব্যাংক টাকা। তার উপরে দেখো ডেবিট এবং ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বুঝো যে ডেবিট ক্রেডিট কি? দেখো তোমার বামে এবং ডানে এবং বামে কি আছে? ডানে আছে ডেবিট এবং বামে আছে ক্রেডিট। একদিকে টাকা যাচ্ছে, টাকা গ্রহণ করছে ব্যবসা। তো সেইগুলো আমরা একটু বুঝাবো এবং বোর্ডের মাধ্যমে আমি কিছু লেনদেন শেখাবো যে তুমি যদি নগদান পারো, খতিয়ান পারো, তাহলে আমি মনে করি তুমি নগদানও পারবে। কেননা নগদান আলাদা কোনো বিষয়বস্তু না, খতিয়ানেরই পার্ট বা অংশ। এখানে তোমাকে বুঝতে হবে যেভাবে আমরা খতিয়ান শিখেছি ঠিক সেইভাবেই নগদানটাকে শিখে নিব, ঠিক আছে? তাহলে খনন প্রশ্নে বলছে নিম্নলিখিত লেনদেন দ্বারা জেরিন এন্টারপ্রাইজের 2 ঘরা নগদান। আমি কিন্তু নগদান বই ব্যাখ্যা এখানে প্রদান করেছি এবং শখেরও বর্ণনা দিয়েছি। দেখো 1 তারিখ অর্থাৎ হাতে নগদ 80,000 টাকা, ব্যাংক উদ্বৃত্ত 1 লক্ষ টাকা। যদি ব্যাংক উদ্বৃত্ত ডেবিটে বসবে, ব্যাংক জমা অতিরিক্ত থাকলে ক্রেডিটে বসবে। যেহেতু এখানে লেখা আছে ব্যাংক উদ্বৃত্ত, তাই আমি একবারে 2020 জুলাই ব্যবসার টাকাটা জমা আছে, ব্যালেন্স বিডি 80,000 টাকা এবং নগদের ভাড়া লিখেছি 1 লক্ষ টাকা। প্লিজ 2 তারিখে বলছে নগদে পূর্ণ ক্রয়। আর নগদে পূর্ণ ক্রয় করলে সম্পদ ঘাটতি হচ্ছে, ব্যয় বৃদ্ধি পাচ্ছে, তাহলে টাকা চলে যাচ্ছে।
আমি দেখো ক্রেডিট পাশে লিখেছি 2020 জুলাই 2 ক্রয় হিসাব, নগদ টাকা ক্যাশে দিতে হয় নগদের কলামে লিখেছি। আর যদি ব্যাংকের টাকা যেত তাহলে ব্যাংক ভাবে লিখতাম। 4 তারিখে বলছে চেকের মাধ্যমে বিক্রয়, নগদে বিক্রি করে নাই কিন্তু চেকের মাধ্যমে বিক্রয়, টাকা ব্যাংকে এসে জমা হচ্ছে। চেক পাওয়া মানে ব্যাংকে জমা একই কথা। তাহলে ব্যাংকে যদি জমা হয় 4 তারিখ, আমার জাবেদা ছিল ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। একটু খেয়াল করে দেখো প্রত্যেকের মতো। তাহলে এখানে বিক্রয় হিসাব লিখেছি, প্রত্যেক যেভাবে লিখেছি সেইভাবে এখানে ব্যবহার করেছি। বিক্রয় হিসাব টাকাটা যার টাকা তার ঘরে লিখেছি জাবেদা অনুসারে। তাহলে এখানে কি লিখেছি ব্যাংকে করে লিখেছি। তারপরে 10 তারিখে ব্যাংক থেকে উত্তোলন, 10 তারিখে বলছে ব্যাংক থেকে উত্তোলন। এটা কিন্তু আমার একটু বুঝে নিতে এবং বুঝিয়ে দিতে হবে। 10 তারিখে যদি আমি জাবেদাটা করি তাহলে জাবেদা হয় কি ব্যাংক থেকে টাকা উত্তোলন করছি কার জন্য? ব্যবসার জন্য। তাহলে এখানে ব্যবসার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে আমি একটু নোট করে নেই, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে আমার বুঝতে হবে যে এখানে তো আরো বিপরীত কেউ নাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখন আমি কি লিখব? এখন আমি তো অঙ্ক লিখেছি বা সমাধান করতেছি নগদান বই, তাই নগদের পরে লিখবো ব্যাংকের নাম আর ব্যাংক সাইডে যা লিখবো নগদের নাম। এখন সংকেত একটু বুঝে নাও, শিখে নাও। যে জাবেদায় নগদ এবং ব্যাংক ডেবিট ক্রেডিট নির্ণয় করে তাকে কন্ঠা বলে। এটা বইয়ের ভাষায় না, আমি আমার মতো বললাম। যে জাবেদায় নগদ এবং ব্যাংক ব্যাংক বা নগদ ডেবিট ক্রেডিট নির্ণয় করে এটাকে কন্ঠা হিসাবে পূর্ণ করা যায়। ক্লিয়ার? তাহলে দেখো আমি একটু এখানে লিখছি নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে কি হবে? কন্ট্রা মানে বিপরীত দাখিলা। এখানে তুমি দুইটা সংকেত ব্যবহার করতে পারো সি অথবা ক। কন্ট্রাইনটি বোঝায়। তাহলে কি বললাম? যে জাবেদায় নগদ এবং ব্যাংক ডেবিট ক্রেডিট নির্ণয় করে তাকে কন্ঠা বলে। তাহলে আমি দেখি এটা কি হয়েছে। দেখো তাহলে জাবেদা অনুসারে আমি 10 তারিখে লিখেছি নগদান ছিল ডেবিটে, তার পরিবর্তে লিখছি ব্যাংক। ক সংকেত নগদের টাকা নগদের করে। এবার ক্রেডিট পাশে যাই, জুলাই 10 ব্যাংক ছিল ক্রেডিটে, তার বিপরীত হিসেবে নাম ছিল নগদান, তার সংকেত কি? ক টাকাটা ক্রেডিট পাশে। অর্থাৎ কি বুঝলাম? নগদের টাকা নগদেই পাশেই থাকছে এবং ব্যাংকের টাকা ব্যাংকের পাশেই যাচ্ছে, শুধু পরিবর্তন হচ্ছে হিসাবের নামটা। তারপরে দেখো চেক দ্বারা আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় করছি ব্যবহারের জন্য, ব্যবসায় ব্যবহারের জন্য, অপরদিকে চেক চলে যাচ্ছে। তাই আমি বুঝতে পারি একদিকে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে সম্পদ হ্রাস হচ্ছে। তাই জাবেদা যদি বলি আসবাবপত্র হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে ব্যাংক কোথায় আছে? ক্রেডিট পাশে। আমি ক্রেডিট পাশে কলমটা ধরবো। এখান থেকে ভাগ করা আছে, দেখো আসবাবপত্র হিসাব টাকাটা ব্যাংকে করে, কারণ ব্যাংক থেকে টাকাটা চলে গেছে। ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায়, ব্যাংকের মাধ্যমে প্রাপ্য বিলের টাকাটা আদায় করা হয়েছে। তাহলে এটার টাকা ব্যাংকে এসে জমা হচ্ছে। দেখো ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। ব্যাংক ডেবিটই ছিল, ব্যাংক ডেবিট সাইডে টাকা বসেছে। তারপরে চেকের মাধ্যমে দেনা পরিশোধ, অর্থাৎ আমার কাছে অপরে টাকা পাবে, সেই টাকাটা দিতে হবে। আমি কিসের মাধ্যমে দিয়েছি? চেকের মাধ্যমে। তিনি আমার ব্যাংক থেকে তুলে নিয়ে যাবেন বা ব্যবসার ব্যাংক থেকে তুলে নিয়ে যাবে। এখন টাকা চলে গেছে, তাই লিখছি 25 তারিখ পাওনাদার হিসাব। পাওনাদার হিসাব ডেবিট ছিল, ব্যাংক হিসাব ক্রেডিট ছিল। পাওনাদার হিসাব লিখেছি কত? 20,000 টাকা। এবার সব লেনদেন শেষ, কিন্তু কাজ কিন্তু শেষ হয় নাই, অঙ্ক কিন্তু এখনো বাকি আছে। কি বাকি আছে? উভয় পক্ষের যোগফল সমান করে ব্যালেন্স সিডি এবং বিডি নির্ণয় করতে হবে। এখন দেখি কোন পক্ষে বেশি আছে। নগদের টাকা নগদের ঘরে আছে 1,05,000 টাকা, আর এখানে আছে 20,000 টাকা। তাহলে ডেবিট পক্ষে যোগ করছে আগে 1,05,000 টাকা। তাহলে এখানে সমান সোজা করে টাকাটা ট্রান্সফার করছি বা স্থানান্তর করেছি। 20,000 টাকা যদি 1,05,000 টাকা বিয়োগ করি তাহলে ঘাটতি পড়ে কত? 25,000 টাকা। আমি সেই 25,000 টাকা দিয়েছি সিডি মানে কি? নিচে নিত, মানে নিচে লিখতে হবে, নিচে নিত, ঘাটতি পূরণ করতে হবে। তাহলে দুটো যোগ করলে 1,05,000 টাকা। তেমনি একইভাবে ব্যাংকে দেখো
ব্যাংকে এখানে যোগ করে পাই 2,10,000 টাকা। আমি এই পক্ষে কিন্তু 2,10,000 টাকা নেই, তাই আমি এই টাকাটাকে এই পাশে ট্রান্সফার করেছি, স্থানান্তর করেছি। তাহলে এই 25,000, 40,000, 20,000 যোগ করে এটা থেকে বিয়োগ করলে আমার ঘাটতি থাকে 1,25,000 টাকা। আমি সেই টাকাটা এখানে লিখে উভয় পক্ষের যোগফলটাকে সমান করেছি। তাই যে পক্ষে ঘাটতি আছে তাকে আমি মাসের শেষ তারিখ প্রদান করে ব্যালেন্স শিটে মানে নিচে নিত 85,000 টাকা এবং 1,05,000 টাকা। জুলাই মাসের পরের মাসটা কি আমরা সবাই জানি? আগস্ট। আগস্ট মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি মানে যে টাকা ঘাটতি হয়েছে সেটা আমি আবার প্রকাশ করেছি যে পরবর্তী মাসের জন্য 85,000 টাকা নগদে আছে এবং ব্যাংক আছে 1,00,000 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধু, তোমরা কিন্তু অবশ্যই বাসায় এগুলো দেখে আমার চেয়ে বেশি মেধা দিয়ে তুমি আমার চেয়ে ভালো করে লিখবে। আমি কিন্তু এটা একটা নমুনা